তুই খাবি এমনকি তোর বাপসহ খাবে বান্দির মেঘ। মুখ খোল বলছি। সপ্তদশীর কুঁচকানো মুখে রাগের ঝলক স্পষ্ট। সম্মুখে রুডমানবের রুক্ষ মুঠোয় বন্দি থাকা তার নরম চোয়ালখানা অবশ হচ্ছে ক্রমশ। চশমা পরা মায়াবী চোখ দুটো পিটপিট করছে কেমন। নাকের পাতলা ডগাটা মুহূর্তেই রং ধরেছে লাল। সপ্তদশী তখনই ঝাঁকিয়ে ওঠে নিজ মস্তক। ঘটনা প্রবাহে রুডমানবের রুক্ষ মুঠো খানিক আলগা হতেই মাহি কেমন গজগজ করতে করতে ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, না বলেছি না? তারপরও জোর করছেন কেন? কথায় কথায় জোর দেখানোটা খুব প্রয়োজন, তাই না? সপ্তদশীর কথার কি তেজ! ভুলবশত কণ্ঠ হয়েছে উঁচু। সেই কণ্ঠ কানে যেতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা রুডমানবের মুখাব্যয়ে নামল আগের ন্যায় পরিবর্তন। ফর্সা ললাট পটে দেখা মিলল অসন্তোষের ছাপ। মোটাসোটা কালচে ভ্রুদয়ের মধ্যাংশ কুঁচকে গেল মুহূর্তেই। বাদামি চোখজোড়ায় লেপ্টে গেল এক আকাশসম অদৃশ্য আগুনের রেশ। শক্তপোক্ত বাহাতটা তৎক্ষণাৎ মুঠোবন্দি হলেও ডান হাতখানা মুঠোবন্দি করতে গিয়ে বাঁধল আরেক কাণ্ড। যুবকের ডান হাতে ছিল উষ্ণ দুধ ভর্তি একখানা কাচের গ্লাস। মাত্রাতিরিক্ত কর্ধের চোটে রুক্ষ 5 আঙ্গুলের জোরালো চাপ বাড়াতেই কাচের গ্লাসটা কেমন দুমড়ে মুচড়ে গেল নির্দয় মানবের রুক্ষ হাতের মুঠোয়। মুহূর্তেই চিরবির শব্দ তুলে ভাঙা কাচের টুকরোগুলো আলগোছে দেবে গেল মুগ্ধর সম্পূর্ণ হাতে। তীক্ষ্ণ সীসার টুকরোগুলো আচমকাই হাতের চামড়া ভেদ করতেই সম্পূর্ণ হাতটা কেমন ভিজে গেল উষ্ণ তরল রক্তে। রুক্ষ আঙুলগুলোর দাঁড় চুইয়ে চুইয়ে লহুর ছিটে ফোঁটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ছে মেঝেতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মুগ্ধ রক্তভেজা হাতের দিকে। মুখাব্যয়ে একরাশ ভয়ভীতি লেপ্টে সপ্তদশী কেমন হড়বড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে। বাদবাকি বাক্য জিভ খসানোর পূর্বেই ঘটল আরেক বিপত্তি। রুডমানব শক্ত চোয়ালে কটমট করতে করতে তৎক্ষণাৎ টেবিলের উপর থেকে ধারালো বাটার নাইফটা তুলে নেয় হাতে। অতঃপর চোখের পলকে নাইফের তীক্ষ্ণ সূচালো ডগাখানা এগিয়ে আনে সপ্তদশীর কণ্ঠনালী বরাবর। এরূপ আকস্মিক কাণ্ডে আতঙ্কে বাকরুদ্ধ মাহি। বেচারির নিঃশ্বাস আটকে গিয়েছে গলার কাছে। নাইফের সূচালো ডগাটা আদৌ কণ্ঠনালীর মসৃণ চামড়া ভেদ করেছে কিনা কে জানে। অথচ এখনই ভয়ে সপ্তদশীর প্রাণ বেরিয়ে যাবার উপক্রম যেন। এদিকে মুগ্ধ আজ বেপরোয়া। রাগে দিকবিদিক শূন্য মানব শক্ত চোয়ালখানা ফুটিয়ে শব্দ তুলছে কটমট। বাদামি চোখ দুটোতে সে কি রাগ তার! এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে সপ্তদশীকে। মাহি ভয়ার্ত। ফাঁকা ঢোক গিলবার জনি এখন। দুর্বল চিত্তে নিঃশ্বাসের গতি ফের টানতেই আচানক সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত এসে চট করে আঁকড়ে ধরল মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ চুলের ব্যথায় কোকিয়ে ওঠে সপ্তদশী। পাতলা ঠোঁটের চামড়ায় দাঁত বসিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধর বাজখাই কণ্ঠের হুঙ্কার, আমাকে না বলার স্পর্ধা কোত্থেকে পেলি তুই জানোয়ারের বাচ্চা? কে দিয়েছে তোকে এই সাহস? একবার ভালো মতো কথা বলেছি বলে ভুলে যাস না আমি কে আর তুই কে। যেখানে তোর মতো হাফ ইঞ্চিকে সাইজ করতে সেকেন্ড খানেকও লাগবে না আমার, সেখানে তুই কিনা আমার সাথে গলাবাজি করিস। কয়েকদিন ধরে মারছি না বলে গায়ে তেল জমেছে, তাই না? বেশি লাফালাফি করলে তোর গায়ের তেলে তোকেই চুবিয়ে মারব। ডু ইউ গেট মি বিচ? সপ্তদশীর কণ্ঠা বরাবর চেপে রাখা সূচালু নাইফের ডগায় সামান্য লহুর উপস্থিতি স্পষ্ট। যেন আরেকটু হলেই নাইফের তীক্ষ্ণ আগাটা খপাত করে ঢুকে পড়বে মাহির নরম কণ্ঠা ভেদ করে।
নির্দয় মানবের সেদিকে এখন বিন্দুমাত্র খেয়াল নেই। তার শরীর জ্বলছে ক্ষোভে। এইটুকুন একটা মেয়ে কিনা কথায় কথায় তার অবাধ্য হয়। এ যে শ্যাডো মনস্টারের নাকুচু ব্যক্তিত্বের শানের খেলাপ। রুড মানব গজগজ করছে। চোয়ালের পেশি টান টান করে সে যেই না হাতের নাইফটা আরেকটু দাবাতে যাবে, ঠিক তখনই তার কুদৃষ্টি গিয়ে আচমকাই আটকালো সপ্তদশীর ফর্সা মসৃণ কণ্ঠায়। রাজহংসীর ন্যায় দীর্ঘ সুকোমল গ্রীবাদেশের মধ্যাংশে এক বিন্দু তাজা লৌহ আটকে আছে চকচকে ধারালো চাকুর আগায়। এরূপ দৃশ্যে মুহূর্তের অনিচ্ছায় দয়ামায়াহীন হৃদয়টা কেমন দুলে উঠল নির্দয় মানবের। বুকের খাঁচায় লুকায়িত বেয়াদব অঙ্গটা কেমন মোচড়াতে লাগলো অনবরত। যুবকের হাঁসফাঁস বেড়ে গেল পরক্ষণে। ভেতর ভেতর বইতে লাগলো এক অনিয়ন্ত্রিত ঝড়। আশ্চর্য, মানুষ মারা তো নতুন কিছু নয় তার জন্য। তবু মেয়েটাকে আজ একটুখানি আঘাত করতেই বুক কাঁপছে কেন তার? মনের মধ্যে অমন হাঁসফাঁস লাগছে কেন? মুগ্ধ ভাববার অবকাশ পেল না। শরীরটা তার বড় অস্থির হলো পর মুহূর্তেই। মুখব্যক্তিতে ছড়িয়ে গেল একরাশ বিচলিত ভাবস্রোত। যুবক কেমন অস্থিরতায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। উদ্ভ্রান্তের ন্যায় নিজের দাম্ভিক হাঁটুখানার ভাঁজ ঠেকালো ফ্লোরের গায়ে। নত মুখে ফোপাতে থাকা মাহির মুখ পানে ঘাড় কাত করে তাকিয়ে থেকে যুবক কেমন উদ্ভ্রান্ত অস্থিরতায় বিরতিহীন আওড়ালো, এই এই চাশমিশ, দেখি দেখি, কোথায় ব্যথা লেগেছে দেখি, কতটুকু কেটেছে দেখি, মুখ তোল চাশমিশ। ফোপাচ্ছে মাহি। ঠোঁট উল্টে অনবরত ভেজা চোখ দুটো মুছে যাচ্ছে হাতের উল্টো পিঠ দিয়ে। ওদিকে যুবক যে বড় অস্থির, সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার। মুগ্ধর বাড়ন্ত হাতের রুক্ষ আঙুলের ছোঁয়া গ্রীবাদেশ স্পর্শ করতে গেলেই ঝাঁঝিয়ে ওঠে মাহি। গলায় একরাশ কর্কশ ভাব টেনে বলল, থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না। নিজে মেরে এখন আবার আসছেন নাটক করতে। যান এখান থেকে বেয়াদব লোক। খবরদার ছোবেন না আমায়। আপনার স্পর্শ এবং আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। কয়লা ধুলে কি আর অত সহজে ময়লা যায়? ঠিক তেমনি তিরিক্ষি মেজাজে রুডমানবও অত সহজে ভোলেনি নিজের চিরচেনা খোলস। মাহিরমন আঘাত দেখে একটুখানি অস্থির হলেও পরমুহূর্তেই সপ্তদশীর অমন ঝাঁঝানো বাক্যে সেই অস্থিরতার ডোর কাটল নিমিষেই। কপাল কুঁচকে গেল ফের। দাঁতের সামনে দাঁত পিষে যুবক কেমন কটমটিয়ে বাড়ন্ত ডান হাতখানা গুটিয়ে নিল আলগোছে। কুদৃষ্টি মাহির পানে তাক করে উত্তপ্ত কণ্ঠে হিসহিসিয়ে আওড়াল, ভেবে চিনতে বলছিস বান্দির মেয়ে? দেখিস আবার ভবিষ্যতে কথাটা যেন পাল্টে না যায়। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। নেক্সট টাইম ভয় পেয়ে আসিস আমার কাছে। প্যালেসের ছাদটা আছে না, তখন ঠিক ওইখান থেকে একদম নিচে ছুঁড়ে মারবো তোকে। জাস্ট আসিস একবার বেয়াদবের বাচ্চা। নাক ফুলালো মাহি। মুখাবয়ে টানলো একরাশ বিরক্তির ছাপ। সজ্ঞানে অমন একটা নির্দয় বিষ্টের কাছে কে যেতে চাইবে শুনি? সে তো ভয়ের চোটে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সামনে যাকে পেয়েছে তার কাছেই ছুটে গিয়েছিল। সে কি থোড়াই জানত সামনের লোকটাকে? সপ্তদশী মুখ ঘোরায় অন্যত্র। ভেজা চোখ দুটোর দৃশ্যপট বড্ড ঘোলাটে। গলার কাছটা চিনচিন করছে চিৎকার দিয়ে কাঁদতে না পারার ব্যর্থতায়। ওদিকে মুগ্ধ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে ফ্লোরে পড়ে থাকা ঔষধের প্যাকেট দুটো আলগোছে তুলে এনে রাখল টেবিলের উপর। অতপর শক্ত মুখে কপাল কুঁচকে মেয়েটাকে বলে ওঠে, ওষুধগুলো খেলে খা, না খেলে মরে যা ঘাড়ত্যাড়ার ঘরে ঘাড়ত্যাড়া। ঠোঁটের কোণ কামড়ে ধরল মাহি। এক মুহূর্ত চোখ দুটো বুজে রেখে নিঃশ্বাস ছাড়ল বড় করে। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো চলতি যুবকের পানে।
যুবক গটগট পায়ে এগোচ্ছে ঘরের দরজার দিকে। তার ডান হাত দিয়ে এখনো চুইয়ে পড়ছে লৌহ। সপ্তদোষী কপাল গোটালো এবার। খানিকক্ষণ চুপ থেকে আচমকাই গলা উঁচিয়ে বলে বসে, আপনি কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছেন? ব্যস্ত কদম জোড়া হুট করেই থেমে গেল মুগ্ধর। স্বনিগ্ধতায় ঘাড় বাঁকায় সামান্য। কণ্ঠে একরাশ কাটকাট ভঙ্গিমা ঢেলে দাঁত খিচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ মিনিং বান্দির মেয়ে? গাল বাঁকায় মাহি। ডান হাতের তর্জনী উঁচিয়ে নাকের ডগায় নেমে আসা চশমাটা আলগোছে ঠেলে দেয় উপরে। পরক্ষণে ক্ষুদ্রাকায় বদনখানি নাড়িয়ে সপ্তদোষী উঠে দাঁড়ায় বসা ছেড়ে। পায়ের গতি বিছানার পানে টেনে সে কেমন কাটকাট কণ্ঠে বলল, না মানে, আজ আমার জন্য আপনার অত দরদ উতলে পড়ছে দেখে ভাবলাম রাতের নেশা বোধহয় দিনে করে ফেলেছেন। তৎক্ষণাৎ মাথায় আগুন জ্বলে উঠল মুগ্ধর। দাঁত কিরমির করতে করতে রুটমানব ঘুরে দাঁড়ালো পর মুহূর্তে। শক্ত দৃষ্টি তার অদূরের বেডসাইড টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা মাহির পানে পড়তেই যুবক পা টানল সেথায়। গটগটিয়ে মাত্র 4 কদমে চলে এলো সপ্তদোষীর পেছনে। মুখাব্যয়ে ভীষণ তেজ নিয়ে শক্ত হাতে সপ্তদোষীর কনুই আঁকড়ে তাকে এক হ্যাঁচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নেয় বেপরোয়া মুগ্ধ। আহত ডান হাতে মেয়েটার দিকে থাপ্পড় উঁচাতেই সহসা ভয়ে নাক মুখ কুঁচকে নেয় মাহি। 2 হাতের উল্টো পিঠ উঁচিয়ে আড়াল করে নেয় নিজ মুখ। বেপরোয়া যুবক থমকায়। সপ্তদোষীর হাতে থাকা অয়েনমেন্টের দিকে চোখ পড়তেই থমকেছে তার হাত। স্বনিগ্ধতায় কুঁচকে গিয়েছে কপাল। রোডভাসী মানব পরক্ষণেই কটমটি আওড়ায়, আবার কোথায় কেটেছে তোর? ধীরে সুস্থে স্থির হলো মাহি। আলতো করে হাত নামিয়ে আনলো মুখমণ্ডলের উপর থেকে। মুখে কুলু পেটেছে মায়াবিনী। সম্মুখের রুডমানব উত্তরের অপেক্ষায় থাকলেও প্রতি উত্তর করবার কোনরূপ তাড়া দেখায়নি সে। এতে যেন মুগ্ধর মাথা ভর্তি উত্তপ্ত আগুনে আরেক কৌটা ঘি পড়ল। যুবক কেমন কটমট করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল মাহির কনুই। অতপর শক্ত হাতের তালু দিয়ে নিজের ঘাড় ডলতে ডলতে কিরমির করে আওড়ালো, সবার পেটে যে সব কিছু হজম হয় না তার জলজান্ত প্রমাণকে জানিস বান্দির মেঘ? অবোধ সপ্তদোষী মুখ তুলে তাকায় সম্মুখে। চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো কেমন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল মুগ্ধর পানে। হতবিহ্বলতায় দূরত্ব বাড়া অধর যুগলের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুল, কে? ঘাড় কাত করল মুগ্ধ। মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কর্কশ কণ্ঠে বলল, তুই ছাড়া আর কে বান্দির মেয়ে? অপমান, এ যেন মুখের উপর অপমান। সপ্তদোষীর বেজায় রাগ উঠল। নাকের পাটা ফুলিয়ে সে 2 হাত ভাঁজ করল বুকের কাছে। গজগজ করতে করতে বলল, কথায় কথায় ঠেস না মারলে আপনারও যে হজম শক্তিতে সমস্যা হয় সেটাও তো বলতে পারেন। রাগের পারদ তরতর করে উপরে উঠছে মুগ্ধর। তবুও যুবকের সে কি নিয়ন্ত্রণ নিজের উপর। সপ্তদোষী অসুস্থ বিধায় হাত দুটো আজ লাগাম টেনেছে তার, নয়তো এতক্ষণে ঠিকই তুলকালাম বেঁধে যেত এখানে। রাগী মানব কেমন ফোঁস করছে সাপের ন্যায়। 2 হাত আলগোছে কোমরের পাশে উঠিয়ে কটমটিয়ে শুধালো, তারপর? লোকটাকে ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেয়েছে মাহি। তা কি আর অত সহজে হাতছাড়া করে সপ্তদোষী? সে কেমন ভেঙচি কেটে অয়েনমেন্টটা এগিয়ে দিল মুগ্ধর পানে। গম্ভীর মুখে অনুভূতিহীন কণ্ঠে বলল, কিচ্ছু না, নিন। ক্ষত জায়গায় ওষুধটা নিজে নিজে লাগিয়ে ফেলুন, আপনার গায়ে তো আবার স্পর্শ করা যায় না। তরাক চোখ কুচকায় মুগ্ধ। একবার বাড়িয়ে রাখা অয়েনমেন্টের দিকে আরেকবার মাহির পানে দৃষ্টিপাত করতেই চোয়াল শক্ত হলো মুগ্ধর। যুবক বোধহয় হারালো নিজের হিতাহিত জ্ঞান।
সে কেমন দাঁত কিরমির করতে করতে এক পা করে এগুলো মাহির দিকে। তার অমন কাণ্ডে ভরকায় মাহি। এতক্ষণ তোতা পাখির মতো মুখে মুখে তর্ক করলেও এখন কেন যেন বড় ভয় লাগছে তার। শুকনো ফাঁকা ঢোক গিলে পেছাচ্ছে কদম। এরই মধ্যে তার পা আটকালো বিছানার সঙ্গে। পেছানোর জায়গা অন্ত হতেই বুক কেঁপে ওঠে মাহির। ভয়ার্ত দৃষ্টির সম্মুখে তাকাতেই চোখাচোখি হলো রুডমানবের কুদৃষ্টির সনে। সে এগোচ্ছে। তার গা ছুঁই ছুঁই মাহির বদন। মাহি তৎক্ষণাৎ কোনরূপ উপায়ন্তর না পেয়ে আরেকটু পেছাতেই সে কেমন ঢুলে পড়ল বিছানার কোলে। পড়ে গিয়ে হকচকিয়ে সামনে তাকাতেই দেখল মুগ্ধ কেমন দাঁত খিচে বলে যাচ্ছে, তাই না, আমাকে স্পর্শ করা যায় না, অথচ গতকাল আমায় স্পর্শ করার আগে অনুমতি নিয়েছিলি তুই বান্দির মেয়ে। তাহলে এখন আবার স্পর্শ করা যায় না বলে নাটক করছিস কেন? মানে যখন তখন টিপিক্যাল মেয়েদের মতন নাটক না করলে ভাল লাগে না তোর, তাই না? যত সব বেয়াদব মেয়ে ছেলে, রাখ তোর অয়েনমেন্ট তোর কাছে, তুই বেশি করে লাগা বান্দির মেয়ে। পারছে নিজের সোকল দরদ দেখাতে, সাচে রাবিশ। বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মুগ্ধ। তখনই পা ছোটালো দরজার পানে। এদিকে সে চলে যেতেই মুখ ভেঙচি কাটে মাহি। নাখোশ ভঙ্গিতে বিড়বিড় করে বলে ওঠে, সবাইকে নিজের মতো মনে করে বেয়াদব লোক। মনস্টার, আপনার হাতের এই অবস্থা কেন? ক্ষত দেখে মনে হচ্ছে এখনও তাজা। দিন, আমি ব্যান্ডেজ করে দিই। বিশালাকৃতির রাজকীয় কক্ষের তকতকে কাচের মেঝেতে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। অদূরের বৃহদাকার আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মুগ্ধ। গায়ে জড়াচ্ছে শ্যাডো মনস্টারের চিরচেনা বেশভূষা। বেখেয়ালি পুরুষ। এখনও নিজের ক্ষত হাতখানায় না লাগিয়েছে ব্যান্ডেজ আর না লাগিয়েছে কোনরূপ অয়েন্টমেন্ট। ক্ষত থেকে নির্বিকারে গড়াচ্ছে লৌহ। তা দেখেই চিন্তার বুলিয়া উড়ে ওঠে অ্যাডুইন। অথচ তার অমন কথা মনস্টার আদৌ কানে তুলল কিনা কে জানে। লোকটা কেমন গম্ভীর মুখে তৈরি হচ্ছে দেখো। অ্যাডুইন দোনামোনা করছে। খানিকক্ষণ চুপ থেকে ফের চিন্তিত কণ্ঠে শুধালো, মনস্টার, প্লিজ লেট মি ডু দিস। এক পর্যায়ে চকচকে আয়নায় প্রতিবিম্বিত হওয়া অ্যাডুইনের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল মুগ্ধ। ডান হাতে নিজের সিগনেচার ব্রেসলেট পরতে পরতে কিরমির কণ্ঠে আওড়ালো, জাস্ট অয়েল ইউর ওন মেশিন অ্যাডুইন, দিস ফাকিং চিপ শটস ডোন্ট অ্যাফেক্ট মি অ্যাট অল। সো তোর এত আলগা পিরিত দেখাতে হবে না। পরে দেখা যাবে ওষুধের বদলে বিষ মিশিয়ে দিচ্ছিস। আঁতকে ওঠে অ্যাডুইন। নিজ ব্যক্তিত্বে মিথ্যে কালিমা লাগায় বেচারার মুখটা হয়েছে শক্ত। মনে এক পশলা মেঘ জমিয়ে যুবক কেমন অনড় কণ্ঠে বলল, আমি এতটাও বিশ্বাসঘাতক নই মনস্টার। আপনি আমাকে এভাবে অবিশ্বাস করলেন। বাঁকা হাসে মুগ্ধ। মুখের উপর কালো রঙা ফুল ফেস মাস্কটা পরে নিয়ে হাত বাড়িয়ে টুপি তুলল মাথায়। পরক্ষণে বাঁদিকে হাত বাড়াতেই একজন নতমুখী গার্ড বেশ বাধ্যতায় একখানা মখমলি কাপড়ে আবৃত বড়সড় থালা এগিয়ে ধরল মনস্টারের দিকে। থালার উপর সাজিয়ে রাখা 7 ধরনের নামি দামি সুগন্ধি। তন্মধ্যে মনস্টার মহাশয় হাত বাড়িয়ে তুলে নিলেন ক্লাইভ ক্রিস্টিয়ান নাম্বার 1 ব্র্যান্ডের পারফিউমটা। দুই একবার ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে পারফিউম স্প্রে করে মুগ্ধ কেমন বাঁকা কণ্ঠে বলে ওঠে, যেখানে আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না সেখানে হুদা ফাক ইউ আর। ফোঁস করে নিঃশ্বাস ফেলল অ্যাডুইন। সে বেশ জানত মনস্টারের উত্তর ঠিক এমনটাই হবে। তারপরও যে সে কেন এমন প্রশ্ন করে কে জানে। মনস্টার পুরোপুরি তৈরি ভিডিও কনফারেন্সের জন্য। তার দাম্ভিক কদম জোড়া ঘরের বাইরে অগ্রসর হতেই পিছু পিছু এগোলো অ্যাডুইন। তড়িঘড়ি করে কিছু একটা ভেবে জানান দিল, মনস্টার, খবর পেয়েছি জঙ্গলে কয়েকজন আস্তানা বেঁধেছে।
যে কোনো সময় প্যালেসে ঢুকে পড়তে পারে। আপনি জাস্ট অর্ডার করুন মনস্টার, এক্ষুনি সবগুলোকে মাটিতে পুঁতে ফেলব। শুনল মুগ্ধ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট দুটো পিষে হাসল নীরবে। বাঁ হাত পকেটে গুজে সম্মুখে অগ্রসর তার ব্যস্ত কদম। নির্লিপ্ত কণ্ঠের জবাব শোনা গেল মুহূর্ত ব্যয়। ও ফাক অফ অ্যাডউইন, সব কিছু নিয়ে এত প্যারা নিতে নেই, আসতে দে বাস্টারদের। অ্যাটলিস্ট ওরাও জানুক মনস্টার তার শত্রুদের কত আবেগ ঢেলে আদর করে। ওরা আসুক, পরবর্তীতে ওদের গা থেকে মাংস আলাদা করার কাজটা না হয় আমার পেটসরাই করবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সো চিল। বাঁকা হাসল অ্যাডউইন। মনস্টারের এহেন কনফিডেন্স সে বড্ড পছন্দ করে। যুবক নীরবে মাথা নাড়িয়ে বলল, ওকে মনস্টার। সামনে প্রজেক্টর, চলছে ভিডিও কনফারেন্স। ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে রাখা মনস্টারের দিকে। বিশাল এক রাজকীয় আসনে পায়ের উপর পা তুলে বসে আছে মনস্টার। মাথায় অমন বড়সড় গোলাকার টুপি থাকলেও তার মুখমণ্ডলের উপর অন্ধকার বিরাজমান। তার বাঁদিকে দুই হাতে পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। ডান দিকে ব্রাডা। প্রজেক্টরের পর্দায় দেখা যাচ্ছে গোটা 30 ক্ষমতাবান গ্যাংস্টারদের। প্রত্যেকেই কেমন মাথা নুইয়ে একে একে নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। সবার বক্তব্য যখন শেষ প্রান্তে এসে ঠেকেছে, ঠিক তখনই গুরুগম্ভীর রাশভারী কণ্ঠে আওয়াজ তুলল রুশদি কিং। সে কি দারাজ কণ্ঠ তার, যে কণ্ঠের একটুখানি শব্দ শুনতেই কাঁপন ধরেছে প্রত্যেকের বুকে। প্রাণভয়ে কেউই আর চোখ তোলার সাধ্যি পায়নি। এদিকে রুশদি কিং ভাগবাটোয়ারায় মত্ত। ডান হাতে একখানা রিভলভার নাড়িয়ে চাড়িয়ে বলে যাচ্ছে, আগামী 3 দিনের মধ্যে শিপ লোয়াজিমা স্পেন বর্ডার ক্রস করার আগেই সেটাই হামলা বসাবি চাশমিশ। আর ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনি। সম্পূর্ণ কথাটা শেষ হবার পূর্বেই পাশ থেকে অ্যাডউইন কেমন ফিসফিস করে বলে ওঠে, মনস্টার, উই আর ইন কনফারেন্স। তড়িৎ মাথায় রক্ত উঠে গেল মনস্টারের। কথার মাঝে ব্যাঘাত তার সহ্য হয় না। এত বড় কথাটা জানা সত্ত্বেও অ্যাডউইনের এহেন হস্তক্ষেপে চিরবিরিয়ে ওঠে মুগ্ধ। টুপিটা সামান্য উঁচিয়ে সে কেমন আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বিকট এক হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, হাউ ডেয়ার ইউ ইন্টারাপ্ট মি। প্রাণের মায়া নেই তোর বাস্টার্ড। থতমত খেয়ে বসে অ্যাডউইন। তড়িত প্রাণের ভয়ে 2 হাঁটু গেড়ে বসল মেঝেতে। মাথাটা নুয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, মনস্টার, আপনি ভুলে, না মানে ভুল না, আসলে আপনি ভিক্টরের জায়গায় চাশমিশ বলেছেন। নিজের দোষ স্বীকারে অপ্রস্তুত মনস্টার তিরিক্ষি মেজাজে দাঁত কিরমির করে তখনই মুঠোবন্দি করল 2 হাত। অন্য ক্যামেরায় এতক্ষণ ধরে সবাই দেখছে সব। তবে যেই না মনস্টার ক্যামেরার দিকে ঘুরল, অমনি বেচারারা মাথা নুয়ে নিল ফের। মুগ্ধ হিসহিসিয়ে যাচ্ছে। কটমট ধ্বনিতে ফের আওড়ালো, কালকের মধ্যে ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনিগুলো নিজেদের আওতায় নিবি, চাশমিশকে বলবি। এবারে নিজে নিজেই থেমে গেল মুগ্ধ। নিজ বাক্যে মনোযোগ পড়তেই যেন আকাশ থেকে পড়ল সে। হতবাকতার শীর্ষে পৌঁছে গেল পর মুহূর্তেই। শক্ত চোয়ালে চিরবিরিয়ে বিড়বিড় করল, হোয়াট দ্য ফাক আই অ্যাম সেইং। বিরক্ততায় ভরে গিয়েছে মনস্টারের তনুমন। ওই বেয়াদব ঘাড়তারা মেয়েটা আবারও তার ধ্যানে চড়ে বসেছে। ঠিক আবারও। কিন্তু এবার যুবক টলবে না। নিজের বেয়াড়া মনের অসভ্যতাকে এক প্রকার চুলোয় চড়িয়ে যুবক কেমন গজগজিয়ে উঠে গেল বসা ছেড়ে। কটমট কণ্ঠে কেবল বলল সে, ফাক অফ এভরিথিং। কথাটা যেন আচমকাই মাথার উপর বজ্রপাতের ন্যায় শোনালো সকলের নিকট। দ্বিধাদ্বন্দ্বে পড়লেন বেচারারা।
গত 1 মাস ধরে মনস্টারের সময়ের জন্য অপেক্ষা করেছে তারা। আজ যখন সময় দিতে চাইল তাও কিনা মাঝপথেই থামিয়ে দিল। সকলে যখন হাহুতাশে মত্ত তখন গুরুগম্ভীর ভিক্টর কেমন বিচক্ষণীয় কায়দায় ভাবতে লাগলো অন্য কিছু। মনস্টার তখন কি বলল? 2বার চাশমিশ উচ্চারণ করল। বাটি চাশমিশটাকে, যে কিনা মনস্টারের বিচক্ষণ মস্তিষ্কে কবজা করেছে। ভিক্টর গম্ভীর, খুব একটা ফেলে দেবার মতো নয়। প্রজেক্টর ক্যামেরা অফ করেছে অ্যাডুইন। প্রাডাকে ভেতরে রেখে নিজে চলে গিয়েছে বাইরে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বিশালাকার কাচের তৈরি দেয়ালের সম্মুখে। মাথার টুপি, মুখমণ্ডলের মাস্ক সবকিছু অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যুবকের বাদামি ঠোঁট দুটোর ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। সম্মুখের কাচের দেয়ালে প্রতিবিম্বিত নিজ প্রতিবিম্বের পানে তাকিয়ে আছে মুগ্ধ। সিগারে লম্বা লম্বা টান বসিয়ে সে কেমন বিরক্তিভরা কণ্ঠে নিজের প্রতিবিম্বকে চিরবিরিয়ে বলে ওঠে, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? এত এত মেয়ে থাকতে ওই এক ঘাটতেরা বান্দির মেয়ে কেন যখন তখন তোর ধ্যানে চড়ে বসে? সমস্যা কি তোর? টেস্টটা তো খারাপ কেন? যাক, 1 গ্লাস পানিতে গিয়ে ডুবে মর শালা, তাতে যদি লজ্জা হয় তোর। নিজেকে অত গালাগাল দিয়ে কি বোঝাতে যাচ্ছে যুবক, সে কি আদৌ জানে তা? মুনলাইট, মুনলাইট, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও কি হয়েছে। হতবম্ব মাহি। সপ্তদোষী সুশ্রী মুখখানায় লেপ্টে গিয়েছে হতবাকতার ছাপ। মিলা কেমন অস্থির ভঙ্গিতে ছুটে এসেছে দেখো। তার উপর কোনোরূপ বলা কওয়া নেই। তাকে নিয়ে ফের ছুটল কক্ষের বাইরে। মিলা যতটা অস্থির ঠিক ততটাই হতবম্ব মাহি। মিলার নরম মুঠোয় চেপে রাখা নিজ কবজি সন্ধি খানিক মোচড়াচ্ছে সপ্তদোষী। ছুটন্ত তরুণীর সঙ্গে পায়ের তাল মেলাতে বড় হিমশিম খাচ্ছে সে। সময় নিয়ে হতবম্বতা কাটিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ মিলা? থামল তরুণীর ছুটন্ত কদম। আলগোছে শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। বড় বড় নিঃশ্বাস ফেলে আতঙ্কিত কণ্ঠে বলল, করিডোর দিয়ে এক ঝলক নিচে তাকাও মুনলাইট, বুঝে যাবে সব। কপাল গোছালো মাহি। সন্দিষ্টতায় কুঁচকে গেল চশমা পরা মায়াবী চোখ দুটো। সে কেমন রয়ে শয়ে কবজি ছাড়ালো মিলার হাতের মুঠো থেকে। অতপর গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল করিডোরের রেলিংয়ের ধারে। আলতো করে মাথা বের করে নিচে খানিক উকি দিতেই বুঝি ঝটকা খেল সপ্তদোষী। ঝটকার তাড়নায় তখনই শক্ত করে চেপে ধরল রেলিংয়ের দ্বার। সপ্তদোষীর চোখের দৃষ্টি হয়েছে বিস্ফোরিত। ঠোঁটযুগলের দূরত্ব বেড়েছে হতবাকতায়। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরে বইয়ের স্তূপ। একে একে গার্ডরা বইগুলো নিয়ে আসছে উপরে। তাদের গন্তব্য নিশ্চয়ই 3 তলায়। মাহি হতবাকতায় বাকরুদ্ধ। চমকে তাকিয়ে থাকতেই পাশ থেকে শুনল মিলার সন্দিহান কণ্ঠ, তুমি বলেছিলে বই আনতে? মাহি রাগ করল না। তার অবাক ভাবস্রোত এখনো বিরাজমান। নিচে তাকিয়ে থাকতেই হঠাৎ দেখল গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে থাকা গোলাকার কারুকার্যের জায়গাটা এসে দাঁড়িয়েছে রুড মানব। 2 হাত পকেটে গুজে সে কেমন রয়ে শয়ে মাথা তুলে তাকালো উপরে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। আশ্চর্য, মাহি চোখ সরায়নি। উল্টো তার চোখ যেন চিৎকার দিয়ে রুডমানবকে বলছে, আপনি কি পাগল? রুডমানব কি বুঝল সপ্তদোষীর চোখের ভাষা? নয়তো সে কেন অমনভাবে বাঁকা হাসল? মাথাটা আলগোছে কাত করে সেও বোধহয় একই চোখের ভাষায় জানালো, মনে হয়।